তো আমরা সেই শ্রী জগন্নাথ দেবের আজকেও সুন্দর একটা মহিমা বা জগন্নাথ রূপে অ্যাকচুয়ালি কৃষ্ণ যে লীলাগুলি করেছেন সেই লীলার ভিতর থেকে আজকে আমরা একটা সুন্দর একটা লীলা আমরা শ্রবণ করব। যথারীতি সেই লীলাটা হচ্ছে কাঞ্চি অভিযান। সুন্দর, এত সুন্দর লীলা। জগন্নাথ রূপ নিয়ে জগন্নাথ যে এত সুন্দর লীলা করেছেন এই জগতে, এগুলো শুনে আমরা অভিভূত হয়ে যাই। এত সুন্দর এই কাঞ্চি অভিযান, এই যে লীলাটা জগন্নাথ করেছেন, এবং এটাই ঘটনা সত্য। আমরা লীলা বা কাহিনী বলে বলে এটা কখনো মনে করবেন না যে এটা মানে কখনো হয়নি, না, এটা হয়েছে এবং এটা সত্য। এখনও সেই সমস্ত স্থাপনাগুলি রয়েছে পুরীধামে। তো আমরা এই কাঞ্চি অভিযান আমরা লীলাটা একটু শ্রবণ করি, তারপর আমরা শ্রীমদ্ ভাগবত আমাদের যে রেগুলার ক্লাস হচ্ছে সেখানে চলে যাব। তো ঠিক আছে, তো আমরা প্রথম থেকে একটু শ্রবণ করি। তো একসময় এই গঙ্গ রাজবংশের একজন রাজা ছিলেন, ওনার নাম ছিলেন পুরুষোত্তম দেব। এই পুরুষোত্তম দেব উড়িষ্যা প্রদেশটা শাসন করত। পুরো উড়িষ্যা প্রদেশ এটা শাসন করত এই পুরুষোত্তম দেব। আর এই পুরুষোত্তম দেব জগন্নাথের একজন মহান ভক্ত ছিলেন, খুব মহান ভক্ত। প্রত্যেক বছর রথযাত্রার সময়ে এই রাজা পুরুষোত্তম দেব স্বয়ং এই জগন্নাথের প্রীতিবিধানের জন্য রথের সামনে রাস্তা ঝাড়ু দিতেন। একজন রাজা হয়ে কখনো আমরা এরকম দেখি না। আজকে যদি সাপোজ কেউ একটু অনেক উচ্চ পর্যায়ে চলে যায়, উচ্চ পর্যায়ে না, নর্মাল একটু যদি ক্ষমতায় চলে যায়, তো তাকে দেখা যায় সে আর কাজ করতে চায় না, কমান্ড করতে থাকে। অথচ এই রাজা জগন্নাথের রথের সামনে, জগন্নাথ রথ নিয়ে যাবেন, সে কি ধুলার উপর দিয়ে যাবেন, ময়লার উপর দিয়ে যাবেন, ঝাড়ু দিয়ে রথের আগের অগ্রভাগটা উনি পরিষ্কার করে করে যেতেন, আর পিছিয়ে রথটা আসতো। তো এত বড় একটা ভক্ত রাজা পুরুষোত্তম দেব, সবকিছুর মালিক, যেহেতু জগতের নাথ জগন্নাথকে সবকিছুর মালিক বলে মনে করতেন, আর নিজেকে মনে করতেন যে তিনি হচ্ছেন জগন্নাথের একজন সেবক। তো একবার এই রাজা দক্ষিণ ভারতে গেলেন ভ্রমণে। দক্ষিণ ভারতের একটা রাজ্য রয়েছে, যে রাজ্যের নাম হচ্ছে কাঞ্চি। তো এই কাঞ্চির ঐশী রাজধানীর মধ্যে একটা বাগানে তিনি তার সৈন্য সামন্ত নিয়ে একটা শিবির স্থাপন করেছেন। সেখানে এই শিবিরের পাশে ওই যে কাঞ্চির রাজার যিনি রাজকন্যা, সেই রাজকন্যার নাম হচ্ছে পদ্মাবতী। এই পদ্মাবতীর সঙ্গে রাজা পুরুষোত্তম দেবের সাক্ষাৎ হয়েছে এবং পরস্পরের কে দেখে তারা পছন্দ করেছেন। তো পরবর্তীতে রাজা পুরুষোত্তম দেব যে কাঞ্চিতে গিয়েছেন, এটা শ্রবণ করে সেই কাঞ্চির যিনি রাজা ছিলেন, সেই রাজা রাজপ্রাসাদে তাকে আমন্ত্রণ করেছেন। আর রাজপ্রাসাদে গেলে কি হয় নর্মালি, মানে আদর আপ্যায়ন যেটা বলি আমরা, এভাবে সেই খুব সুন্দরভাবে তাদেরকে আপ্যায়ন করা হয়েছে। এবং রাজা পুরুষোত্তম দেব উনি দেখতে আপনার সুদর্শন ছিলেন, দেখতে খুব সুন্দর ছিলেন। তাকে দেখেও আর রাজার যে বৈভব সব কিছু দেখে সে কাঞ্চির যিনি রাজা ছিলেন তার খুব মনোপ্লুত হয়েছে যে কে অবশ্যই এই রাজাকে আমি আমার রাজ্যের জামাই করব। আমার কন্যার জন্য এর থেকে আর ভালো কোনো সম্বন্ধ হতে পারে না। তো পদ্মাবতীর জন্য রাজাকেই ঠিক করলেন এবং তার কন্যাকে গ্রহণ করার প্রস্তাব দিলেন। তো রাজাও আগের থেকে তো দেখেছে, ভালো লেগেছে, তো রাজাও সম্মানে বলছে ঠিক আছে। এখন যখন পুরুষোত্তম দেব এইবার তার রাজ্য, সে রাজ্যতে ফিরে আসবেন পুরীতে, সেই পুরীতে যখন, বা উড়িষ্যা প্রদেশ যেটাই বলি আমরা, তো যখন ফিরে আসবেন তখন বলছে ঠিক আছে, তাহলে আপনাদের পক্ষ থেকে একজনকে পাঠান, যেটা হয় আর কি, মেয়ে দেখা দেখির সময় এক পক্ষ আর এক পক্ষ দেখে। তো ঠিক আছে, তো ওখানকার মন্ত্রীকে পাঠিয়েছে, সেই কাঞ্চির যে মন্ত্রী ছিল ওই মন্ত্রীকে পাঠিয়েছে যে যাও তাহলে পুরুষোত্তমের সঙ্গে যাও এবং তার সমস্ত বিষয়াবাসগুলো দেখে আসো। না দেখে তো আর একটা মেয়ে বিয়ে দিবে, একটা বিশাল ব্যাপার না। তখন ওই যে ওখানকার যে মন্ত্রী ছিল সেই মন্ত্রীকে পাঠিয়েছে পুরুষোত্তমের সঙ্গে। তো মন্ত্রী দেখলো অনেক সুন্দর, মহারাজ পুরুষোত্তম দেবের সারা চতুর্দিকে জয় জয় গান, জয় জয় বলতে সবাই সবসময় মাতিয়ে রাখে। এবং পুরুষোত্তম দেব খুবই প্রজা নিষ্ঠাপরায়ণ, প্রজার সবসময় দুঃখ কষ্টগুলোকে নিজের করে নেন, জগন্নাথ অত্যন্ত প্রিয় ভক্ত, সবাই সেটা জানেন। আর তো এই সময় মন্ত্রী বলছে আমি চলে যাব। তো পুরুষোত্তম বলছে, মন্ত্রী আপনি আর কিছুদিন থাকুন,
হ্যাঁ, কিছুদিন বাদে রথযাত্রা, জগন্নাথ রথে ভ্রমণ করবেন, ভক্তদেরকে দর্শন দিবেন, এরকম সৌভাগ্য আপনার সামনে আসছে, আপনি এটাকে বাদ দিয়ে আবার ওখানে চলে যাবেন? কিছুদিন থেকে গেলেই তো আপনি দর্শন করতে পারবেন। তো মন্ত্রী চিন্তা করলো, তাই তো, আমার তো যেহেতু আমি দেখতে এসেছি, তো আমার তো হ্যাঁ আমার সেই রাজার নির্দেশ অনুসারে এই অঞ্চলটাও দেখা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে জগন্নাথের কৃপাটাও আমি লাভ করতে পারবো। খুব সুন্দর। তো রথের সে শোভা দর্শন, রথযাত্রাও সেই দিন চলে আসলো পালাক্রমে। হাজার হাজার ভক্তের সমাগম হলো, কীর্তন, মৃদঙ্গ, করতাল সর্বদিক মুখরিত হয়ে উঠল। কিন্তু দুর্ভাগ্যবশত ওই যে মন্ত্রী এসেছিল কাঞ্চি থেকে, অর্থাৎ তাকে দেখার জন্য এসেছিল সে কেমন, সেই পুরুষোত্তম দেব, তো দেখলো এই পুরুষোত্তম দেব রথের সামনে ঝাড়ুনি দাঁড়িয়ে আছে। এটা দেখে তো মন্ত্রীর চোখ ছানা বড়া হয়ে গেছে, হকচক হয়ে গেছে। আরে রাজা, একজন মহারাজ, সে সাধারণ মানুষের মতো রাস্তায় ঝাড়ু দিচ্ছে। যদিও রাজা কিন্তু ভগবানের প্রীতিবিধান করার জন্য দিচ্ছিল, এটা আমাদের বুঝতে হবে ভালো করে। আমরা আবার সেরকম মনে না করি যে আরে রাজা রাস্তা ঝাড়ু দিচ্ছে। রাজা ঝাড়ু দিচ্ছে কার জন্য? জগন্নাথের জন্য ঝাড়ু দিচ্ছে। কিন্তু ওই মন্ত্রী, তার ওইরকম সুপ্রীতি নাই যে সে রাজার এই মাহাত্ম্য বুঝতে পারে, তো বুঝতে পারলেন না। তো তার কাছে হেন কর্মের জন্য রাজার কাছে এটা খুবই অসম্মান মনে হলো সে মন্ত্রীর কাছে, যে আমরা একটা মেয়েকে বিয়ে দেব, এই রাজা, সে আবার চণ্ডালের কাজ করে। রাস্তা ঝাড়ু দেওয়া তো চণ্ডালদের কাজ, শূদ্রদের কাজ। রাজা হয়ে ক্ষত্রিয় রাজা, কিন্তু ক্ষত্রিয় না, সে চণ্ডালদের মতো কাজ করছে, না আমি বিয়ে দেবো। তো এই বলে মন্ত্রী আর কিছু বলেনি, ওখান থেকে সোজা চলে গেছে সে কাঞ্চিতে যে সব কিছু সুন্দর করে রাজাকে বুঝিয়ে বলছে যে কীভাবে এমন চণ্ডালের মতো যিনি আচরণ করছে তার সঙ্গে আমাদের এই পরম সুন্দরী রাজকন্যা পদ্মাবতীর আমরা বিবাহ দিতে পারি, এটা কখনোই সম্ভব না। পুরুষোত্তম দেবের সে আচরণের তাৎপর্য কিন্তু বুঝতে পারেনি, রাজাও বুঝতে পারেনি, আর সেই মন্ত্রীও বুঝতে পারেনি। আর সে রাজা সেই মন্ত্রীর কথার সাথে একমত হয়ে পুরীতে একটা বার্তা প্রেরণ করলেন যে তিনি কারোর সঙ্গে এমন কন্যার বিবাহ দিতে চান না যিনি চণ্ডালের মতো রাস্তায় ঝাড়ু দেন। তাই এটা কিন্তু এই সংবাদে পুরুষোত্তম দেব এবং পদ্মাবতী, যেহেতু আগে তারা পছন্দ করেছিল দুজনকে, তো এই ঘটনা একটা বিস্ময়কর হয়ে গেল। আর এর মধ্যে কাঞ্চি রাজা, তিনি অলরেডি তার মেয়ের জন্য আবার স্বয়ংবর চালু করেছে। স্বয়ংবর তো বুঝেন, আগে ক্ষত্রিয় রাজকন্যাদের বিবাহ হতো, মানে নিজের পতিকে তারা পছন্দ করে নিতে পারতো। সব দেশের যুবরাজদেরকে ডাকা হতো, ওখানে পছন্দ করে নিতে পারতো। তো কিন্তু এখানে তো পুরুষোত্তম দেব সে নিজের থেকে জগন্নাথের অপমানিত বোধ করার বিষয়টা বেশি দেখছে। যারে আমি জগন্নাথের রথের সামনে ঝাড়ু দিয়েছি, তার জন্য মেয়ে বিয়ে দিবে না, এটা কোনো কথা? তা ঠিক আছে, আমিও দেখে নেব। ক্ষত্রিয়দের মধ্যে তো আপনার জানেন ক্ষত্রিয়ের 7টা গুণ আছে, পরাক্রম, তেজ, শৌর্য, বীর্য, যে ধরনের গুণাবলীগুলো আছে এগুলো আছে। তো তার মধ্যে এরকম তেজ আসছে যে এটা কি কোনো কথা হলো? তো সে বলেছে আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে চাই, যুদ্ধের জন্য আহ্বান করেছে সেই কাঞ্চিকে। কাঞ্চি সেই রাজাকে যুদ্ধের প্রস্তাব দিয়েছে যে আমি যুদ্ধ করতে চাই আপনার সঙ্গে, আপনি মেয়ে বিয়ে দিবেন না? আর ওই কাঞ্চিটা ছিল হচ্ছে গণেশের ভক্ত। তো নর্মালি কেউ যখন যুদ্ধে যায় একটা বুলশিট টাইপের কথাবার্তা হয় না, আপনাকে দেখে নেবো। হ্যাঁ, মানে উভয় পক্ষ, যেহেতু ক্ষত্রিয়, মানে উভয় পক্ষ থেকে এরকম কড়াকড়ি কথা আসছে। এই বলছে আমি জগন্নাথের ভক্ত, আমি যদি হেরে যাই ঠিক আছে, রথে জগন্নাথের সামনে আপনার গণেশ থাকবে, গণেশের পেছনে আমার জগন্নাথ বলদেব সুভদ্রামাণিকে বসিয়ে দেবো। আর যদি আপনি হেরে যান, এই জগন্নাথ বলদেব সুভদ্রামাণির পেছনে আপনার গণেশ থাকবে। মানে এবার ভগবানকে এটা বেঁধে গেছে, মানে একটা বিশাল অপমানজনক অবস্থা। তো যুদ্ধ তো করেছে, কিন্তু যুদ্ধ এরকম বুলশিট করতে করতে দুই পক্ষের মধ্যে সৈন্য সামন্ত নিয়ে আক্রমণ করেছে সে পুরুষোত্তম দেব কাঞ্চিতে অলরেডি মানে ভীষণ যুদ্ধ হয়ে গেল। কিন্তু এই পুরীরাজ বা পুরুষোত্তম দেবের যে শিবির করেছিল, ওই শিবিরে আগুন ধরিয়ে দিয়েছে কাঞ্চি রাজা। আর তৎক্ষণাৎ তাকে যুদ্ধক্ষেত্র থেকে পালাতে হয়েছে, কারণ সৈন্য সামন্ত পুড়ে মারা যাচ্ছে, ওখানে থাকাটা একটা ঝামেলা না, ওখানে থাকলে হবে? তো তারা একটা অপমান বোধ করেছেন তৎক্ষণাৎ। তো রাজা সেখান থেকে, যেহেতু জগন্নাথ মন্দিরের বিগ্রহ হারিয়ে ফেলতে হবে, তার জগন্নাথ চলে যাবে, প্রাণের জগন্নাথ সে চলে যাবে, তো
তো এটা রাজা কল্পনা করতে পারেনি। রাজা তখন বলছে, না, যুদ্ধ পরে দেখা যাবে, আগে আমি জগন্নাথকে তো বাঁচাই। জগন্নাথকে নিয়ে এখান থেকে চলে আসছে, সরি, জগন্নাথকে নিয়েই যায়নি অ্যাকচুয়ালি, হ্যাঁ, কিন্তু জগন্নাথের কথা ভেবেই সে এরকম ভেঙে পড়েছে। আর ওই দিক থেকে যখন হচ্ছে এরকম সব সৈন্য সামন্তের শিবিরগুলো পুড়ে গেছে, তো পুড়ে যাওয়ার পরে সব সৈন্য যারা বেঁচে ছিল তাদেরকে নিয়ে পুরুষোত্তম দেব আবার উড়িষ্যাতে চলে এসছে। তো এখানে এসে এক সাধু বাবার কাছে গিয়েছে, সবারই রাজপুরোহিত থাকে, আপনারা জানেন রাজাদের। তো বলছে, আমার এই পরাজয়ের কী কারণ? কয়, মহারাজ, হ্যাঁ, আপনার তো এখনও পরাজয় হয়নি। আপনি যে পলায়ন করেছেন এটা তো এখনও সেই যারা শত্রুপক্ষ আছে তারা তো হয়তো এখনও জানেই না আপনি পলায়ন করেছেন। তা বলছে, হ্যাঁ, কিন্তু আমি যে পিছপা চলে আসলাম, আমার শিবিরে আগুন ধরে গেল, সৈন্যরা পুড়ে যাচ্ছিল, সবাইকে নিয়ে চলে আসলাম, এটার কী কারণ? তো তখন ওই সাধু বাবা বলছে, আচ্ছা, আপনি তো জগন্নাথের ভক্ত, তা আপনি রেগে গিয়ে কাঞ্চি আক্রমণ করেছেন, ঠিক আছে, কিন্তু জগন্নাথকে কি বলেছিলেন? তো রাজা হিসাব করে বলছে, আরে না, আমি তো জগন্নাথকে বলে যাইনি। বলছে, জগন্নাথকে না বললে আপনি কীভাবে শত্রুদেরকে দমন করতে পারবেন? জগন্নাথই তো প্রকৃত কৃপাময়, সে তার কৃপা বিনা আপনি যুদ্ধ জয় করবেন, এটা আপনি কীভাবে ভাবলেন? পুরুষোত্তম দেব তখনই জগন্নাথকে প্রার্থনা করা শুরু করেছেন, তখনই, হে প্রভু, হে জগন্নাথ, কৃপাপূর্বক আমাকে সাহায্য করুন। আপনার পথ সমর্জন স্বরূপ সেবায় নিয়োজিত হওয়ার জন্য এই কাঞ্চির রাজা আমাকে অসম্মানিত করেছে, আমার সাথে তার কন্যার বিবাহ প্রত্যাখ্যান করেছে। আর আমি যদি এই যুদ্ধে পরাজিত হই, সেটা কি আপনার পরাজয় নয়? আপনার ভক্তের পরাজয় নয়? এটি আপনার প্রতি এটা একটা অনেক বড় অসম্মান। আর জগতের ঈশ্বর হয়েও আপনি কীভাবে এই গণেশ মূর্তির পিছনে বসবেন? আবার স্মরণ করে দিচ্ছে জগন্নাথকে। এখন ওই দিন রাত্রে জগন্নাথ ওই পুরুষোত্তম দেবের স্বপ্নে এসছে যে, হে রাজা, তুমি চিন্তা করো না, তুমি মোটেও দুশ্চিন্তা করো না, এর বদলা নিব আমি এবং বলরাম। যেহেতু কুরুক্ষেত্রের যুদ্ধের কথা মনে পড়ছে, কুরুক্ষেত্রের যুদ্ধে কিন্তু আমি যুদ্ধ করিনি। আমি অর্জুনের রথে সারথি হয়েছিলাম, আমার যুদ্ধ করার অভিলাষ এখন রয়েছে মনের মধ্যে। আমার বড় ভাই বলরাম, সেও যুদ্ধ করেনি। সে কোথায় গেছিল না, সে ওই সময় তীর্থযাত্রার নাম করে বের হয়ে গেছিল, সেও যুদ্ধ করেনি। এখন তো জগন্নাথ স্বপ্ন দেখাচ্ছে, তো তুমি মোটেও চিন্তা করো না, আমি এবং আমার ভাই বলদেব, আমরা দুইজন যুদ্ধ করতে যাব তোমার সাথে। তুমি পুনরায় প্রস্তুত গ্রহণ করে আবার অ্যাটাক করো তাদেরকে। তো মানে বিশাল ব্যাপার না? আরে মহাযুদ্ধ, কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে, ওখানে কৃষ্ণ বলরাম স্বয়ং যুদ্ধে অংশগ্রহণ করেননি বললেই চলে। কৃষ্ণ ছিল তো মূর্তির মধ্যে বসেছিল বলতে গেলে, আর সেই কৃষ্ণ বলরাম যুদ্ধ করবেন। চারিদিকে তো রুটিয়ে পড়ছে। রাজা নিদ্রা ভাঙার পরে রাজা বলে দিয়েছে যে কৃষ্ণ বলরাম আমাদের সঙ্গে যুদ্ধ করতে যাবে, জগন্নাথ বলরাম। তো সঙ্গে সঙ্গে চারিদিকে রটিয়ে পড়েছে, এই জগন্নাথ আর বলদেব যাবে যুদ্ধ করতে, জগন্নাথের কাঞ্চি বিজয় হবে, জয় জগন্নাথ ভগবান কি জয়। এবার কিন্তু রাজা পড়েছে দুশ্চিন্তায়। সৈন্য সামন্ত নিয়ে যখন আগাচ্ছে একটু একটু করে কাঞ্চির দিকে, জগন্নাথকে কথা দেখতে পাচ্ছে না, বলদেবকে কথা দেখতে পাচ্ছে না। তো চিন্তা করছে, আরে জগন্নাথকে আসবে আদৌ কি আসবে, নাকি আমি আবার হেরে যাবো? যে মনোবল কমে গেছে, তো সামনে দেখতে পাচ্ছে না। তো যে সমস্ত সাধু ব্যক্তিরা আছে তারা বলছে, রাজা, আপনি চিন্তা করবেন না, জগন্নাথের কথা কখনো মিথ্যা হয় না, আপনি এগিয়ে যান, অবশ্যই জগন্নাথের সঙ্গে থাকবেন, আর না হলেও যেহেতু জগন্নাথের কৃপা আছে, আপনি যুদ্ধ করুন, আপনি পারবেন। জগন্নাথ রাজা পুরুষোত্তম দেব যাচ্ছেন। আর এদিকে ওরা তো ওইদিকে ওই চিন্তা করছে, কিন্তু বলদেব আর জগন্নাথ এত সুন্দর রূপ, ঘোড়ার উপর, কালো একটা ঘোড়া নিয়েছে জগন্নাথ, কালো ঘোড়ার উপর ভীষণ বেশ যুদ্ধ, তলোয়ারটা ধারণ করেছে পেছনে, চোখ তো বড় বড়, সব দেখতে পাই। পেছনে সেই ঢাল তলোয়ার সব রয়েছে, এত যুদ্ধ করতে যাচ্ছে জগন্নাথ। ঘোড়ার পিঠে উঠেছে, টকবক টকবক করে ডিগ করে সে যাচ্ছে যুদ্ধ করতে কাঞ্চিতে। আর বলদেবের ঘোড়া আছে সাদা রঙের ঘোড়া, এত সুন্দর। পথের মাঝখানে একটা ব্যক্তি, উনি ঘোল বিক্রি করছেন। ঘোল মানে ঘোল তো সবাই চিনেন মনে হয়, আশা করি সবাই, যেহেতু মোটামুটি সনাতনী পরিবারের আমরা সবাই, তাতে আমাদের দুগ্ধ বা ঘোল বা ঘি এই সমস্ত ব্যাপারগুলোতে আমরা সবাই আসলে অভ্যস্ত, সবাই জানি। তো ওই সময় একটা বুড়িমা, সে হচ্ছে ওই ঘোল বিক্রি করছে।
জগন্নাথ আর বলদেব চিন্তা করছে যে আরে ঘোল দেখে খিদে পেয়ে গেছে, যে রে যুদ্ধ করতে যাব, কি হবে না হবে, হ্যাঁ চলো দাদা 2 গ্লাস ঘোল খেয়ে যায়। তারপরে চলো। এখন ওই বুড়িমা অত্যন্ত দরিদ্র, এই ঘোল বিক্রি করে তার সংসারটা চলবে। তা সে বুড়িমাকে বলছে যে দিন আমাদেরকে ঘোল দিন। তো 1 গ্লাস দিয়েছে, জগন্নাথ খেয়েছে, বলদেব খাচ্ছে, 2 গ্লাস, ওমা আস্তে আস্তে সবটা খেয়ে নিয়েছে, সবটাই। হ্যাঁ, সে 4-5 ভাঁড় যা ছিল ঘোল সব খেয়ে নিয়েছে, এত পিপাসা লেগেছে। বুড়িমা চিন্তা করছে আরে তো সব খেয়ে নিল, এদের কাছে কি আদৌ টাকা পয়সা আছে নাকি নাই। হ্যাঁ, তো এখন এরা বলছে ঠিক আছে বুড়িমা তাহলে ভালো থেকো, আমরা চলি। তো বলছে চলি মানে কি, টাকা দেবে কে, টাকা দিয়ে যাও। তো হচ্ছে আমরা টাকা কোথায় পাবো, আমরা তো যুদ্ধ করতে যাচ্ছি, যুদ্ধক্ষেত্রে কেউ টাকা পয়সা নিয়ে যায়? আচ্ছা যুদ্ধ করতে কেউ টাকা পয়সা নিয়ে যায়, বাঁচবে কি মরবে তার ঠিক নেই। তো বলছে না না, কিন্তু টাকা না দিলে আমি তো ছাড়বো না তোমাদেরকে, আমার এই দিয়ে সংসার চলবে, আমি কীভাবে তোমাদেরকে ছাড়তে পারি। তখন বলছে ঠিক আছে। তখন জগন্নাথের হাতে একটা আংটি ছিল, সোনার একটা আংটি। তো আংটি খুলেছে, তো বলছে দেখো আমরা তো যুদ্ধ করতে যাচ্ছি, যুদ্ধক্ষেত্র থেকে কেউ টাকা পয়সা নেয় না, তো তুমি এটা রাখো, পেছনে আমাদের রাজা আসছে, যার আন্ডারে আমরা যুদ্ধ করতে যাচ্ছি, রাজা আসছে, রাজাকে এটা দেখিও, আর বলে যে এই তোমার এক সৈন্য এরকম দিয়ে গেছে আর টাকা দিতে বলছে, তোমাকে টাকা দিয়ে দিই। তো পরবর্তীতে সেই বুড়িমা দেখলেন ঠিক আছে তাহলে যেহেতু বলছেন উনি তো দিবেন। তো জগন্নাথ বলদেব টকবক টকবক করে আবার ঘোড়া ঘাটিয়ে চলে গেছে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে। যে হুঙ্কার দিচ্ছে, হে কাঞ্চি রাজা বের হয়ে আয়, আমি জগন্নাথ স্বয়ং এসে যুদ্ধ করতে, তুই কোথায় পলিয়ে আছিস। বলদেব 2 জনে তীর ধনুক নিয়ে শুরু করে দিয়েছে যুদ্ধ। আর কাঞ্চি রাজা দেখছে যে এই 2 জন যুবক, মাত্র 2 জন যুবকের কাছে আমরা হার মেনে যাচ্ছি, যেখানে আগের পুরুষোত্তম দেব সব সৈন্য সামন্ত নিয়ে পালিয়ে গেছে, আর সেখানে এই 2 জন ব্যক্তির কাছে আমরা হেরে যাচ্ছি। ঠকবক করে সব একদম সবাইকে আহত করে দিচ্ছে, সবাই যুদ্ধক্ষেত্রে গড়াগড়ি খাচ্ছে, পড়ে যাচ্ছে। তারপরে যাই বলছে তুই বসতা স্বীকার করবি কিনা বল। তো হচ্ছে আমি স্বীকার করছি। কাঞ্চি রাজা ভয় পেয়ে এবার জগন্নাথের চরণে পড়ে গেছে যে বুঝতে পারছি আপনারা অনেক ভালো যুদ্ধ পারেন, আমরা নিচ্ছি, ঠিক আছে তাহলে আমাদের রাজা আসলে রাজাকে বরণ করে নিবি। তাহলে ঠিক আছে। তো জগন্নাথ আর বলদেব চলে গেছে। ওইদিকে রাজা যখন আসছে, সেই বুড়িমা সে তো ওই আটকেছে। আটকানোর পরে বলছে যে হে রাজা আপনি আমার টাকা দিয়ে যান। বলছে কিসের টাকা? বলছে আপনার 2 জন সৈন্য আগে গিয়েছে, একজন সাদা ঘোড়া নিয়েছিল, কালো ঘোড়া নিয়ে এসেছিল, ওরা অনেক আমার সব ঘোল খেয়ে গেছে, এখন টাকা দিন। তো বলছে আমার সৈন্য সব আমার সাথে। বলছে না এই দেখেন এই বিশেষ আংটিটা দিয়ে গেছে, তাদের কাছে টাকা ছিল না, বলছে যুদ্ধক্ষেত্রে কেউ টাকা নিয়ে যায়, তা আমার রাজা পিছনে আসছে, তার কাছে টাকা আছে, সে টাকা দিয়ে দিবে। তো আংটিটা পরবর্তীতে দিয়ে দিচ্ছ। তো অ্যাকচুয়ালি বুড়িমার নাম ছিল মনিকা। তো এই মনিকাকে তো রাজা বলছে যে ঠিক আছে তোমার নাম কি? বলছে আমার নাম মনিকা, আমি এই ঘোল বিক্রি করে আমার সংসার চলে। তো বলছে এই যে আংটি, এটা সোনার আংটি, এটা আমি গত বছর যে জন্মাষ্টমী ছিল, গত বছর জন্মাষ্টমীতে আমি জগন্নাথকে এটা উপহার দিয়েছিলাম, বানিয়ে দিয়েছিলাম। আর তুমি পরম সৌভাগ্য যে তুমি স্বয়ং কৃষ্ণস্বরূপ সেই স্বয়ং জগন্নাথকে আর বলদেবকে তুমি দর্শন করেছো, ঘোল পান করে তাদের সেবা করেছ। তো অবশ্যই যেহেতু আমার প্রভু এইভাবে তোমার কাছ থেকে এগুলো খেয়েছে, আমি অবশ্যই এটা পারিতোষিক দেব। তো রাজা সেই মনিকাকে পরবর্তীতে কয়েকটা গ্রামের মালিকানা প্রদান করেন, এবং আপনারা জেনে খুশি হবেন যাতে সে স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারে সেরকম ব্যবস্থাও করে দেন সে মনিকাকে। আর ওনাকে যে কয়েকটা গ্রাম দেন, ওই গ্রাম পল্লীটার নাম রাখেন পরবর্তীতে মনিকা পত্তনা। উড়িষ্যাতে সেই গ্রামটা এখনও আছে, মানে সত্য ঘটনা কিন্তু আমরা বলছি অ্যাকচুয়ালি এগুলো। তো এইভাবেই সেই পরবর্তীতে রাজা যখন গেলেন, রাজা যাওয়ার পরে সবাই মালা নিয়ে দাঁড়িয়ে আছে, যুদ্ধ কী করবে, যুদ্ধ তো করার অবকাশই নেই, সবাই মালা নিয়ে দাঁড়িয়ে আছে যেন জগন্নাথ অলরেডি তাদেরকে পরাস্ত করে চলে গেছেন, ওখানে নাই। তো অলরেডি সবাই রাজা মালা নিয়ে পড়ে আছে যে রাজা আসুন আসুন আসুন, হ্যাঁ রাজার জয় হোক, হ্যাঁ রাজা পুরুষোত্তম দেবের জয় হোক, এই রাজ্য আপনার, বলেন আমরা আপনার কী সেবা করতে পারি, মানে বসত স্বীকার করে নিয়েছে করা যায়। তো বলছে আরে এ কী ঘটনা ঘটে, রাজা তো হুড়মুড়িয়ে কান্নাকাটি শুরু করছে যে আমি জগন্নাথ দর্শন পেলাম না, ভগবান আমি কী সব চিন্তা করছি রাস্তায়, জগন্নাথ আদৌ আসবে কি না, অথচ জগন্নাথ কাঞ্চি বিজয় করে চলে গেছে। তো তারপরে
তো রাজাকে বরণ করে নিয়েছে, কিন্তু রাজার তো রাগ আছে মনে মনে, যে আমাকে কটু কথা বলেছিল, আমার জগন্নাথকে গণেশের পিছনে বসাবে, এটা কি হয়? তো ব্যাস, কিন্তু রাজার পুরুষোত্তম দেব কাঞ্চি রাজাকে আর উনি আর আটক করেনি, উনি বন্দি করে নিয়ে গেছে ওনার সেই কন্যা পদ্মাবতীকে। সে প্রণয় ভালোবাসার কথা সব ভুলে গেছে, সে আটক করে নিয়ে চলে গেছে এসে। ঠিক আছে, আপনার তো বেশি হয়েছে, আপনি তো অনেক বেশি অহংকার করছিলেন যে আমি রাস্তায় ঝাড়ু দিয়েছিলাম জগন্নাথের সামনে, তাই আপনি আমাকে কটু কথা বলেছেন, আপনার মেয়েকে আমি এই ঝাড়ুদারের সঙ্গে বিয়ে দিয়ে ছাড়বো, তখন আপনার সম্মান কোথায় যায় আমি দেখব। এইবার মন্ত্রীকে দায়িত্ব দিয়েছে, ঈশের মন্ত্রী, পুরুষোত্তমদের মন্ত্রী, যে এই কন্যার জন্য সারা আমার রাজ্যে খবর দিয়ে দাও যে এর উপযুক্ত একজন ঝাড়ুদার বের করো, চণ্ডাল, এর সঙ্গে বিয়ে দিব। পদ্মাবতী তো কান্না করছে, আরে বন্দি বানিয়ে ফেলেছে, যে আমি তেনাকে কত ভালোবেসেছিলাম, আমি তেনাকে আমার দেহ সর্বস্ব সব দিয়ে ফেলেছি, মন প্রাণ, যে যে ওনাকে আমি বিবাহ করব, আর এখন সেই ব্যক্তি এরকম রূপ ধারণ করছে, আমার কি গতি আছে? আমি কি উড়িষ্যার রাজরানী হতে পারবো না? রাজরানী হতে দূরে থাক, আমার তো এখন কোনো কিছুই জুটবে না। তো তারপরে এখান থেকে যখন চলে গেছে, তো এইভাবে 1 বছর পার হয়ে গেছে। তো ওই সেই মন্ত্রী তখনও এরকম উপযুক্ত খুঁজে, রাজকন্যার উপযুক্ত কখনো হয় নাকি চণ্ডাল? তখন রাজকন্যা একদিন মন্ত্রীকে বলছে, মন্ত্রীমশাই, আমার তো কোনো কিছু জুটলো না, আমি জগন্নাথের সেবার অধিকারও পেলাম না, আমি এখানে বন্দি থেকে গেলাম। তো বলছে, আপনি জগন্নাথের কাছে প্রার্থনা করুন, জগন্নাথ সব কিছুর মালিক, সবই দেখবেন। তো 1 বছর পার হয়ে ঘুরে আবার রজতা চলে এসছেন। তো রজতার সামনে আবার সেই পুরুষোত্তম দেব ঝাড়ু দিয়ে রথ টানছেন, কত সুন্দর। হ্যাঁ, তা ওই সময় পুরুষোত্তম দেবের সাথে সাথে ওখানে এসছে, ওই সেই পদ্মাবতীও এসছে। তো মহারানী পদ্মাবতী যখন ওখানে এসছে, আসার পরে উনিও জগন্নাথকে দর্শন করছেন, জগন্নাথকে প্রার্থনা করছেন। তো সঙ্গে সঙ্গে মন্ত্রীর মাথায় কি খেলে গেছে, মন্ত্রী বলছে, রাজা, এই কন্যার জন্য, এই পদ্মাবতীর জন্য উপযুক্ত পাত্র আমরা সন্ধান পেয়েছি, আপনি বললে আমরা ব্যবস্থা নিব। তো বলছে, ঠিক আছে, তোমরা ব্যবস্থা নাও। তো বলছে, যাও ব্যবস্থা নাও। বলছে, কোথায় যাব, পাত্র তো আপনিই। বলছে, আমি পাত্র? আমি কীভাবে পাত্র হলাম? তো বলছে, এই যে আপনি রাস্তায় ঝাড়ু দিচ্ছেন, তো এর থেকে উপযুক্ত চণ্ডাল আমরা আর কোথায় পাবো? জগন্নাথের কৃপা, পদ্মাবতীও লাভ করলেন। তখন বলছেন, পদ্মাবতী খুশি হয়ে গেছে। পুরুষোত্তম দেব তখন মন্ত্রীর কার্যের প্রশংসা করছে, যে না, তোমার উপস্থিত বুদ্ধি খুব ভালো, আর তুমি সুন্দর বিশ্লেষণ করেছ সুন্দরভাবে, ঠিক আছে, হ্যাঁ, জগন্নাথের জন্য আমি চণ্ডাল হতেও রাজি আছি। তখন পদ্মাবতী এবং রাজা পুরুষোত্তম দেবের বিবাহ হলো, জগন্নাথের রাজত্ব সম্পন্ন হলো সুন্দরভাবে। সেই উড়িষ্যাতে তারপর রাজত্ব করতে লাগলেন, জগন্নাথের সেবা আরও উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগলো। আর কাঞ্চি বিজয়ের যে মহিমা আর এই যে লীলা, এটা চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো, মানে জগন্নাথের ভক্তগণ অনেক খুশি হলো, জগন্নাথের জয়গান করতে লাগলো বেশি বেশি। তো এইভাবে এই পুরুষোত্তম দেব এরকম একদম অনন্য ভক্ত ছিলেন জগন্নাথের। আর জগন্নাথ দেব তাকে বিশেষ কৃপা করেছেন, পদ্মাবতীকেও কৃপা করেছেন। আর কাঞ্চি বিজয়ের এই যে ঘটনাটা, এটা খুবই একটা আলোকপ্রদ ঘটনা, আমাদের ভক্তিতে আরও বেশি নিযুক্ত করে। বিশেষ করে ভগবান যখন এই সমস্ত কার্যকলাপ করেন আর এগুলো যখন ভক্তরা শ্রবণ করেন, তারা অত্যন্ত খুশি হন। জগন্নাথের লীলা অত্যন্ত সুন্দর। তো আপনাদের সকলকে ধন্যবাদ এই জগন্নাথ লীলা শ্রবণ